হ্যালো। সো দেখতেই পাচ্ছিস বোর্ডে কি লেখা আছে, ভলিউমেট্রিক অ্যানালিসিস। এই জায়গাটা আসার পরেই কিন্তু আমরা একটুখানি মূল কনসেপ্টে টালমাটাল অবস্থায় চলে এসি, তাই না? যারা অলরেডি এই চ্যাপ্টারটা পড়েছিস তারা অলরেডি জানিস যে মূল কনসেপ্টে ভলিউমেট্রিক অ্যানালিসিস আসার পর থেকে আমরা ঝামেলায় পড়ে যাই। ঝামেলার কারণটা আগে বলে দিই, আর সেটা কিন্তু আরেকবার রিপিট করলে আবার সেম ঝামেলা হবে। ঝামেলার কারণটা হচ্ছে হলো টু মেনি ফর্মুলাস। তো ইফ দ্য ঝামেলা ইজ টু মেনি ফর্মুলাস, দেন জাস্ট এলিমিনেট দ্য ঝামেলা। তার মানে হচ্ছে হলো টু মেনি ফর্মুলাসটাকে আগে মাথা থেকে সরিয়ে দে। যাদের ফর্মুলা মুখস্থ করতে প্রবলেম হয় তাদের আমি বলবো তোরা ফর্মুলা মুখস্থই করিস না, কারণ কি ভলিউমেট্রিক অ্যানালিসিসে বেশিরভাগ কেসে শুধু মাথা কাটালেই কোশ্চেন হয়ে যায়, ফর্মুলা অলমোস্ট মুখস্থ করতে হয় না। প্রথম দিকের কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে হবে অথবা জানতে হবে, তারপরের গুলো কিন্তু আমরা করব না। সো সময় না নষ্ট করে আমরা শুরু করি ভলিউমেট্রিক অ্যানালিসিস, যেখানে আমরা সর্বপ্রথম পড়বো কি পড়বো, মোলারিটি, তারপরে নর্মালিটি এবং মোলালিটি। এই তিনটে জিনিসেই কিন্তু আমরা ঘাবড়ে যাই, সেটা আর ঘাবড়ালে চলবে না। তো চল আবার নতুন করে শুরু করি মোলারিটি। প্রথমে বলি, একটা যখন সলিউশন থাকবে, ধর এরকম একটা সলিউশন আছে, এটা একটা সলিউশন। তো সলিউশন আমরা কি জানি, সলিউশন মানে হচ্ছে হলো সলিউট প্লাস সলভেন্ট। সলিউট প্লাস সলভেন্ট মানে একটা জিনিসের মধ্যে একটা সলভেন্ট কোন জিনিস, যেটা বেসিক্যালি বেশি অ্যামাউন্টে থাকে সেটা সলভেন্ট, আর যেটা কম অ্যামাউন্টে থাকে সেটা হচ্ছে হলো সলিউট। তো আমাদের কেমিস্ট্রিতে মোস্ট অফ দ্য কেসেসে সলভেন্ট থাকবে ওয়াটার, কারণ আমরা কি জানি, ওয়াটার ইজ ইউনিভার্সাল সলভেন্ট, ঠিক আছে? আচ্ছা, সলিউট তো যা খুশি থাকতে পারে, সলিউট NaOH থাকতে পারে, সলিউট H2SO4 থাকতে পারে, সলিড বুঝতেই পারছিস, অ্যাসিড বেস সল্ট যা যা কম্পাউন্ড আছে সবই মোটামুটি সলিউট থাকতে পারে। তাহলে আমরা এখানে মোলারিটি কি করে ক্যালকুলেট করব? সবার আগে তোরা বল, তোরা তো অলরেডি আগের ক্লাসে মোলস ক্যালকুলেট করা শিখে গেছিস, তাহলে ধরে নে মোলারিটি ক্যালকুলেট করাও শিখে গেছিস। দেখ, মোলারিটি জিনিসটা কি, মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। মোলারিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল এম দিয়ে। এই মোলারিটি হচ্ছে হলো লেখ নাম্বার অফ মোলস অফ সলিউট। মোলসকে তো আমরা এম দিয়ে ডিনোট করি। নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এটা খুব ইম্পর্টেন্ট, লিটার। সমস্যা কোথায় হয় জানিস? স্যার পরীক্ষার খাতায়, তোরাই জানিস সমস্যা, স্যার পরীক্ষার খাতায় স্যার লিটার দেয় না, মিলিলিটার দেয়, আবার চেঞ্জ করতে হয়। এটাই তো মেন সমস্যা। চল এই সমস্যাটা আমরা তুর্কিতে সলভ করে দিই। চল, যখন ধর আমার কথা ধর বলে দিয়েছে কোথাও 40 গ্রাম NaOH, ধর কোথাও বলে দিয়েছে 40 গ্রাম NaOH রয়েছে ইন সে 200 মিলিলিটার সলিউশন। স্যার আমি চট করে মোলারিটি বার করবো, কি করে বার করবো? দেখ, মোলস তো তোকে বার করতেই হবে, তুই চটপট একটা কাজ কর, মনে মনে মোলস ক্যালকুলেট করে নে। NaOH এর মলিকুলার ওয়েট এটা কত, 23 আর 16 39 প্লাস 1 40, তাহলে 40/40, তাহলে মোলস কত হলো 1। তাহলে স্যার আমি এবার এই মিলিলিটারকে লিটারে কনভার্ট করে বসিয়ে দেবো, দরকার নেই অ্যাকচুয়ালি। দেখ, মোলস যখনই 1 বেরোচ্ছে, মোলস যখনই 1 বেরোচ্ছে, তুই এটাকে দেখ এই জিনিসটা বুঝছিস কিনা। মিলিমোলস ইজ ইকাল টু 1 ইন্টু 10⁻³ যখন আমরা লিখি যে 3 মিটার, যখন আমরা লিখি 3 মিটার, ঠিক, তখন এই 3 মিটারকে মিলিমিটারে নিয়ে যেতে গেলে আমরা কি করি, 3 ইন্টু 10⁻³ মিলিমিটার। তাহলে এখানে একটা চরম মিস্টেক করেছি আমি, তাই না? সো আমার মিলিমোলস কি হবে, ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ মিলিমোলস কি, ইন্টু 10⁻³। যখনই কোনো তোর মিটার হোক গ্রাম হোক সেটাকে যখন মিলিতে কনভার্ট করছি তখন কি হচ্ছে, ইন্টু 10⁻³। সো গল্প শেষ এখানেই। আমি তাহলে কি করব, আমি এই মোলারিটির ফর্মুলাটা এইভাবে লিখব, মিলিমোলস মিলিমোলস বাই ভলিউম ইন মিলিলিটার। ব্যাস, কিসের, সলিউশনের। ঠিক আছে, এই ফর্মুলাটা তুই মনে রাখবি, কারণ কেমিস্ট্রিতে বেশিরভাগ সময় তোকে ভলিউম লিটারে দেবে না, তোকে মিলিলিটারই দেবে। তাহলে যদি মিলিলিটারেই ভলিউম দেয়, তাহলে আমি কেন এই ফর্মুলাটা করব? আমি এই ফর্মুলাটা করব। ঠিক আছে, বুঝতে পেরেছিস? মোলারিটি ইজ ইকাল টু কি, মিলিমোলস
বাই ভলিউম ইন মিলিলিটার। স্যার কি করে হলো স্যার মিলিলিটার? আমি দেখিয়ে দিচ্ছি দেখ। আমি এখানে কি করেছি? এটা থেকে এটা প্রুভ করতে চাস? যদি একটুখানি সন্দেহ থাকে তাহলে আমি বলে দিচ্ছি। এটাকে 10⁻³ করেছি, করেছি কি করিনি? তাহলে এটা মিলিমোলসে চলে এসছে। এটাকে 10⁻³ করেছি, তাহলে কি এসছে? এটা মিলিলিটারে চলে এসছে, শেষ। তাহলে মিলিমোলস বাই মিলিলিটার। হুম? উপরে নিচে দুটোকেই যদি 10⁻³ দিয়ে গুণ করিস, এটা মিলিমোলস হয়ে যাবে, এটা মিলিলিটার হয়ে যাবে। তাহলে তো রেশিও তো সেমই থাকলো। তাহলে যেরকম মোলস বাই লিটার লেখা যেতে পারে, সেরকম মিলিমোলস বাই মিলিলিটারও লেখা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? বেসিক বক্তব্য হচ্ছে হলো কোনটা আমার বেশি কাজে আসে এটা। ফর্মুলা মুখস্থ করাচ্ছি না কিন্তু, বোঝার চেষ্টা কর, আমি কিন্তু বুঝিয়েই করালাম। ক্লিয়ার হয়েছে? এগোতে হবে, থেমে থাকলে কিন্তু হবে না। আমি তাহলে কি শিখলাম? আমি শিখলাম মোলারিটি ইজ ইকাল টু মিলিমোলস বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। মোলারিটি ইজ ইকাল টু মিলিমোলস বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করা শেখা খুবই দরকার। সেটা হলো কোনো সময় যদি আমাদের মিলিমোলস ক্যালকুলেট করতে হয়, সিম্পল মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন বাই মিলিলিটার। ঠিক আছে? কি দরকার? কি দরকার স্যার এগুলো করার? কি দরকার এক্ষুনি বুঝিয়ে দেবো, দাঁড়া। এটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যদিও এটা আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, এটা তো এখান থেকেই চলে আসছে। ঠিক আছে? মোলস বুঝেছিস, মোলারিটি বুঝেছিস, মিলিমোলস বুঝেছিস। মোলারিটি মানে তাহলে কি? আবার রিপিট মিলিমোলস বাই ভলিউম ইন মিলিলিটার। মিলিমোলস বাই ভলিউম ইন মিলিলিটার, এটা হলো আমার মোলারিটি। আর মিলিমোলস মানে কি? মোলে যত মোল থাকবে তার সঙ্গে 10⁻³ মাল্টিপ্লাই করে দেবো, আমি আমার মিলিমোলস পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, হয়েছে তো ক্লিয়ার? চল এবার একটা কোশ্চেন নি, এর উপরেই একটা কোশ্চেন নিচ্ছি, যেই টেস্ট ছিল কত সালে দেখছি, যেই একটা কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, হুম, 2024-এ একদম ইজি কোশ্চেন যদিও, বাট চলো প্রথমে শুরুর জন্য এরকম কোশ্চেন ভালো। এখানে কোশ্চেনটাতে বলেছে হুম 50 মিলিলিটার of oxalic acid neutralizes 25 milliliter of NaOH solution। আচ্ছা, এই 50 মিলিলিটার অক্সালিক অ্যাসিডটা 0.5 মোলার আছে, দিয়ে দিয়েছে। কোশ্চেন হচ্ছে হলো অ্যামাউন্ট অফ NaOH, amount of NaOH in 50 milliliter of solution। এটা 2024-এ যেই মেনের কোশ্চেন। করি দেখি, আমরা এখনো পর্যন্ত যেটা শিখেছি সেটা দিয়ে হয় নাকি এগুলোর জন্য অনেক কিছু লাগে? পরীক্ষাটা বোঝা খুব দরকার। এই পরীক্ষাটার জন্য কি অনেক কিছু লাগে, নাকি এই পরীক্ষাতে এরকমও কোশ্চেন আসে যেগুলো শুধুমাত্র কেউ যদি বেসিক টেক্সট বই এনসিআরটি এগুলো পড়ে তাহলেও তারা করতে পারবে, এবং আমি বিশ্বাস করি করতে পারবে। অ্যাটলিস্ট কিছু কোশ্চেন তো আসেই যেগুলো করা যায়, এবং অনেক কিছু পড়েও লাস্ট মোমেন্টে যদি তুমি ওইটুকুও না পারো তাহলে অনেক কিছু পড়াটা তোমার ভুল হয়েছে। দেখো, অক্সালিক অ্যাসিড, আশা করি তোমরা সবাই অক্সালিক অ্যাসিডের ফর্মুলা জানো, না জানলে আমি লিখে দিচ্ছি। এটা হলো অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, প্লাস NaOH। এবার এটা তো খুব স্বাভাবিক না, 2 বছর অর্গানিক কেমিস্ট্রি পড়বি, পুরো কেমিস্ট্রি পড়বি, তাহলে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা তো জানবি, এটুকু তো এক্সপেক্টেড। ঠিক আছে? সো এটার যখন রিয়াকশন হচ্ছে তখন দেখ এখানে কটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে? দুটো। সো দুটো NaOH লাগবে, ঠিক আছে? তো এটা কি তৈরি হবে? COONA, COON প্লাস 2H2। ঠিক আছে, ব্যালেন্সড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। চল এবার আমরা অঙ্কটা করব।
এখানে আমার কাছে কি দিয়ে দিয়েছে? অক্সালিক অ্যাসিড দিয়ে দিয়েছে। দেখ, যার মিলিলিটার দেওয়া আছে, যার মোলারিটি দেওয়া আছে, এইখানে আমাদের মিলিমোলস লাগে। দেখ, আমি এখানটা অঙ্কটা করছি। মিলিমোলস অফ অক্সালিক অ্যাসিড, ছোট করে লিখলাম। কত আসছে? ভলিউম ইনটু মোলারিটি। এক্ষুনি শেখালাম, ভলিউমের সঙ্গে মোলারিটি গুণ করবি, মিলিমোলস পেয়ে যাবি। ওই উপরে লেখা আছে, দেখ। ঠিক আছে? সো এটা কি হবে? 50 ইনটু 0.5 মানে 25 মিলিমোলস হবে। ঠিক আছে। এবার দেখ, এখানে 1 মোলের জন্য এখানে কত মোল লাগছে আমার? NaOH 2 মোলস। তাহলে এখানে কত মিলিমোল আছে? 25। তাহলে এখানে কত মিলিমোল NaOH লাগবে? তুই বলবি স্যার 50। এগুলো তো স্যার আমরা মুখেই করে দেবো, করা উচিত কিনা বল? 50 মিলিমোলস অফ NaOH লাগবে। তাহলে মিলিমোলস NaOH এর কত হলো? তুই বলবি স্যার 50 হলো। কারেক্ট। তাহলে মোলস কত হলো? যদি তোর কাছে 5 মিলিগ্রাম থাকে তাহলে কত হবে গ্রামে? 5/1000। তাহলে 50 হলে 50/1000 অথবা 50 ইন্টু 10⁻³ তো আমি এখানে 50 তোদের সুবিধার জন্য বাই 1000ই লিখলাম। এটা কি হবে? মোলস হবে। ঠিক আছে। আচ্ছা, NaOH এর যে মোলসটা, এটা কি হয়? এটা হয় হচ্ছে হলো মাস অফ NaOH বাই মলিকুলার ওয়েট অফ NaOH। কত মলিকুলার ওয়েট অফ NaOH? 40। কিছুক্ষণ আগেই তো করলাম না, এটা তো লিখতেই পারি। তাহলে 50/1000। তো এখানে কাটাকাটি কর, দেখ কত আসছে। আমার মনে হয় মাস অফ NaOH আসছে এখানে 50 ইন্টু 40 মানে 20,002 গ্রাম। তাহলে আমার শিওর হয়ে গেল এখানে NaOH 25 মিলিলিটারে আছে 2 গ্রাম। কততে চেয়েছে? NaOH in 50 মিলিলিটার অফ দ্য সলিউশন উইল বি 4 গ্রাম। ঠিক আছে। দেখ, ডাইরেক্ট কোশ্চেন, কোনো ইনডাইরেক্ট কিছু নেই, শুধু এই কনসেপ্টটাকে আমাদের বারে বারে অ্যাপ্লাই করতে হবে। চল আরেকবার অ্যাপ্লাই করি। এবার আমি আমার মতো একটা কোশ্চেন দিচ্ছি। ধর আমাকে বলেছে NaOH আছে আর HCl আছে। ঠিক আছে। এটা দিয়েছে 2 মোলার 20 মিলিলিটার। এটা দিয়েছে 3 মোলার। এটা তাহলে কত মিলিলিটার হবে টু কমপ্লিটলি নিউট্রালাইজ ইট? তাহলে তুই কি করবি? তুই আগে NaOH আর HCl এর রিয়াকশনটা অবশ্যই লিখবি। যদি মোলারিটি দেওয়া থাকে মনে রাখবি, তাহলে রিয়াকশন লিখবি। আমি যখন নর্মালিটি করাবো তখন বলে দেবো, এটা লেখার দরকার হয় না। NaCl প্লাস ওয়াটার। ঠিক? আচ্ছা, এখানে দেখ কমপ্লিটলি ব্যালেন্স, তো 1 মোল লাগলে এখানেও 1 মোল লাগবে। তাহলে এখানে মিলিমোল কত? তুই এবার দেখ মুখে মুখে হয়ে যাবে, এটা মিলিমোল হলো 40 মিলিমোল। তাহলে দেখ 1 মোল NaOH এর জন্য কত মোল HCl লাগে? 1, তাই না? তাহলে 40 মিলিমোল NaOH এর জন্য কত মিলিমোল HCl লাগবে? 40। তাহলে এটা কিন্তু 40 মিলিমোলই হবে। কার? HCl এর। এটা হবে 40 মিলিমোল। এবার মিলিমোল কি হয়? মিলিমোল হয় মোলারিটি ইনটু ভলিউম। চল, মোলারিটি তো আমি জানি কিন্তু ভলিউম জানি না, বেরিয়ে যাবে চুপচাপ 40/3 মিলিলিটার। বুঝতে পারছিস? বেশিরভাগ জায়গায় কিন্তু মিলিলিটার লাগে, আমার লিটার লাগে না। তাই জন্যই মিলিমোলটা জানাটা খুব দরকার। তাহলে মিলিমোল কি? চল আর একবার বলে নিই। মিলিমোল হচ্ছে হলো মোলারিটি ইনটু ভলিউম অফ দ্য সলিউশন ইন মিলিলিটার। মিলিমোল হচ্ছে মোলারিটি ইনটু ভলিউম। রেগুলার সকাল সকাল বলবি মিলিমোল হচ্ছে হলো মোলারিটি ইনটু ভলিউম। ঠিক আছে? লাগলো কোনো সেই আলাদা কোনো গ্রহের ফর্মুলা তো লাগছে না। হ্যাঁ, এটার জন্য আবার আরেকটা জিনিস তোমাদের শেখানো হয়। তোমাদের শেখানো হয় M1V1 = M2V2। ঠিক আছে? এখানেও আমি তাই করেছি। কিন্তু প্লিজ, এটাতে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে হলো যদি এটা NaOH প্লাস HCl হয় মিলে যাবে। কিন্তু যদি এটা NaOH প্লাস HCl না হয়, NaOH প্লাস H2SO4 হয়, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। ঠিক আছে? তাই জন্য আমি মনে করি ডাইরেক্ট মিলিমোলস বার করে ইকুয়েশন লিখে কাজ করো। ঠিক আছে? মোলারিটি দিলে ইকুয়েশন লিখবি। ঠিক আছে? নাহলে এন ফ্যাক্টর নিয়ে প্রবলেম হবে। আমি দেখিয়ে দেবো সব। তুই যেরকম বলছি করে যা। ধর NaOH আছে, H2SO4 আছে। বলল H2SO4 2 মোলার আছে, 20 মিলিলিটার আছে। এটা 10 মিলিলিটার আছে। এখানে তাহলে কত মোলারিটি হবে কমপ্লিট নিউট্রালাইজেশনের জন্য? তো কি করবি? ইকুয়েশন লিখবি, নাহলে কিন্তু ভুল হবে এটা।
এটা তো ইকুয়েশন না লিখলে গ্যারান্টেড ভুল হবে। অবশ্যই ইকুয়েশন লিখবি, ব্যালেন্স নাম্বার এখানে দরকার, করলে এটা কি আসবে, Na2SO4 প্লাস HOH, সো 2NaOH। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ H2SO4 কত মিলিমোল, 40 মিলিমোল। H2SO4 যদি 40 মিলিমোল হয়, দেখ H2SO4 যদি 1 হয় তাহলে এটা কত হতো, 2। তাহলে H2SO4 যদি 40 হয় তাহলে এটা কত হবে, তুই বলে দিবি এটা 80, 80, তাই না? তোরা তো আরামসে করে দিবি এটা 80। তারপরে তার মানে এর যে মিলিমোলস রিকোয়ার্ড, মিলিমোলস অফ NaOH যেটা রিকোয়ার্ড হবে সেটা কত হবে, সেটা হবে 80। সেটা কি হবে, মোলারিটি ইনটু ভলিউম, ভলিউম কত 10 মিলিলিটার ইজ ইকাল টু 80। তাহলে মোলারিটি কি হবে, মোলারিটি হবে 8 মোলার। এটাই যদি M1V1 ইজ ইকাল টু M2V2 দিয়ে করিস তাহলে কিন্তু ম্যাচ করবে না। এরকম ফর্মুলা জেনারেলি আমরা মনে রাখবো না, যেগুলো এই একটা ছোট্ট কেসে হবে আর একটা কেসে হবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা? স্যার একটু নর্মালিটি বুঝি, চল বোঝ নর্মালিটি, অসুবিধা কি আছে? চল এবার আমরা একটু নর্মালিটি বুঝি। চল দেখ, নর্মালিটির আগে আমরা ফর্মুলাটা লিখি। ঠিক আছে, নর্মালিটিকে আমরা এন দিয়ে ডিনোট করব। এটা হলো নাম্বার অফ ইকুইভ্যালেন্টস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। বলবি স্যার লিটারে তো দেবে না, খুব স্বাভাবিক, একদম ঠিক বলছিস। তাহলে দুটোকে উপরে আর নিচে আমি চল 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 1000 দিয়ে। ঠিক আছে, তাহলে উপরটা কি হবে, ইকুইভ্যালেন্ট থেকে হবে মিলি ইকুইভ্যালেন্ট অফ সলিউট, MEQ এইভাবে লেখে, মিলি ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি আমাকে মিলি ইকুইভ্যালেন্ট বার করতে হয় তাহলে হচ্ছে হলো সিম্পল নর্মালিটি ইনটু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার, ব্যাস হয়ে গেল, আর আমার কিছু লাগবে না। ঠিক আছে, আর আমার কিছু লাগবে না, বুঝলি এই দুটো। এবার কোশ্চেন আসছে স্যার হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট, অসুবিধা নেই আমরা করব হোয়াট ইজ আগে আমরা করি হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয় তাহলে সেটা করতে হবে হলো ওয়েট, যদি মোলস বার করতাম কি করতাম, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্স বার করতে গেলে বার করতে হয় ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার প্রশ্ন এসে যায় ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, আরামসে কোনো তাড়া নেই, আমি এখানটা লিখলাম, তোরাও সাইডে লেখ এটা। ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকাল টু মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। equivalent weight is equal to molecular weight by n factor. Weight by molecular weight by যে n ফ্যাক্টরটা আছে এটা উপরে চলে যাবে। এবার দেখ এই জিনিসটা কি, তুই বলবি স্যার এটা তো মোলস, একদম ঠিক বলেছিস, এটা মোলস ইনটু n ফ্যাক্টর। আমরা আসবো n ফ্যাক্টর কি, কেউ কেউ অলরেডি জানিস n ফ্যাক্টর কি, রাইট? আরামসে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তুই এখানে একটা ছোট্ট একটা রিলেশনশিপ পেয়েছিস, কি ইকুইভ্যালেন্টস, নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ইজ ইকাল টু মোলস ইনটু n ফ্যাক্টর। বাদিক ডান দিক আমি দুদিকেই যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আমি এটা লিখতে পারি, মিলি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু n ফ্যাক্টর ইনটু মোলস ইনটু 1000 মানে মিলিমোলস, করতে পারি। কারণ কি আলটিমেটলি আমি জানি কেমিস্ট্রিতে কোশ্চেনে সব মিলিলিটারই দেবে, তাহলে আমি কেন ফালতু ফালতু ওটাকে, এটা জানছি ফাইন, বাট এটাও সাথে আমি জানবো, তাহলে আমার কোশ্চেন করতে সুবিধা হয়। ঠিক আছে, হলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এত অবধি, ক্লিয়ার হয়েছে না এত অবধি? হুম, এবার
আমি এখনো বলিনি কিন্তু তোদের এন ফ্যাক্টর কি, আমরা লিখে যাচ্ছি জাস্ট। শুধু আমরা তোকে একটা জিনিস বলেছি আমি তোকে, যে ইকুইভ্যালেন্ট ওয়েট হলো মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। ঠিক আছে? তো যাদের এন ফ্যাক্টর জানা নেই তারা একটু ওয়েট করে যা, এক্ষুনি বলবো। যাদের একবার পড়া আছে তারা জানিস অলরেডি এন ফ্যাক্টর কি। সো মিল ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে দেখ, আমি এক্ষুনি বলে দেবো এন ফ্যাক্টরটা কি। সো এই যে জিনিসটা আমি পেয়েছি, অথবা এই জিনিসটা যেটা পেয়েছি, এটা যদি এখানে পুট ইন করি নরমালিটির ফর্মুলাতে, নরমালিটির ফর্মুলাতে যদি এটা পুট ইন করি তাহলে কি আসে দেখ। এন ইকুইভ্যালেন্টকে আমি লিখতে পারি এন ফ্যাক্টর ইনটু নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তুই মিলিলিটার নিয়েও করতে পারিস, অসুবিধা নেই, কিন্তু আমার রিকোয়ারমেন্ট নেই এখানে, আমার এখানে রিকোয়ারমেন্টই নেই। এবার দেখ এই পার্টটা, এই পার্টটা দেখ, এই পার্টটা কি জিনিস এক্ষুনি করেছিস, বলতে পারবি তোরা এই পার্টটা কি জিনিস। সরি, ছোট্ট মিস্টেক, এটাও সরিয়ে দে, এটা লেখ। হ্যাঁ, এই পার্টটা কি জিনিস, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তুই বলবি স্যার এটা মোলারিটি, একদম ঠিক। তাহলে নর্মালিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইনটু মোলারিটি। হুম, ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইনটু মোলস, নর্মালিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইনটু মোলারিটি, অবশ্যই জানতে হবে। ঠিক আছে, অনেক কোশ্চেন আরামসে হয়ে যায়, অনেক কোশ্চেন আরামসে হয়ে যায়, কোনো চাপ হয় না, অ্যাবসলিউটলি কোনো চাপ হয় না, প্রচুর কোশ্চেন আরামসে হয়ে যায়। তাহলে এখান থেকে আমার একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, এন ফ্যাক্টর উইল বি আইদার ওয়ান অর মোর দ্যান ওয়ান, এন ফ্যাক্টর উইল বি আইদার ওয়ান অর মোর দ্যান ওয়ান। তাহলে এন ফ্যাক্টর যদি ওয়ান অথবা মোর দ্যান ওয়ান হয়, এন ফ্যাক্টর উইল বি আইদার ওয়ান অথবা মোর দ্যান ওয়ান। তাহলে যদি তাই হয় তাহলে সবসময়তেই নাম্বার অফ ইকুইভ্যালেন্টস উইল বি মোর দ্যান অর ইকুয়াল টু নাম্বার অফ মোলস। হুম, এবং সবসময়তেই নর্মালিটি উইল বি মোর দ্যান ইজ ইকাল টু নাম্বার অফ মোলস। অনেক সময় কি হয় জানিস তো, পরীক্ষার হলে এগুলো হয়, আমি দেখেছি বলে বলছি, যে আমি ভুলে যাই যে নর্মালিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইনটু মোলারিটি নাকি মোলারিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইনটু নর্মালিটি। হয় কিনা তোরা বল, ডেফিনেটলি হয়, তাই না? অনেকের হয় তো এটা। তো যাদের হয় তাদের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো এটা বেশি মনে রাখ, যে এটা মাথায় ঢুকিয়ে নাও, নর্মালিটি বড় হয়, নাম্বার অফ ইকুইভ্যালেন্টস বড় হয়, নর্মালিটি বড় হয়, নাম্বার অফ ইকুইভ্যালেন্টস বড় হয়। তাহলে বড়টাই তো ছোটটা গুণ সামথিং হবে না, তবে না বড় আসবে, নর্মালিটির অ্যামাউন্টটা কি হবে, বড় হবে। ক্লিয়ার হয়েছে? হুম, এই হলো তোর ওয়ান পেজে ফুল নর্মালিটি। এইটুকু যদি তুই মাথায় রাখতে পারিস তোর কাজ হয়ে যাবে, তোর ভলিউমেট্রিকে যে ভয় সেটা উড়ে যাবে, ভলিউমেট্রিকে তোর যে ভয় সেটা উড়ে যাবে। নর্মালিটি কেন পড়ানো হয় বলতো, মোলারিটির পর নর্মালিটির কি রিকোয়ার্ড, কেন কি কেমিক্যাল রিয়াকশানে আগের বার মোলারিটি কোশ্চেন যখন করছিলাম আমাদের ব্যালেন্সিং করতে হয়েছে, নর্মালিটিতে সেটা করার দরকার নেই, এই এন ফ্যাক্টর সেটাকে টেক কেয়ার করে। ঠিক আছে, এন ফ্যাক্টর কি হবে দেখ, এন ফ্যাক্টর অ্যাসিডস দের জন্য হবে বেসিসিটি, বেসিসিটি শোন, যেটা রিয়াকশানে শো করছে, বেসিসিটি শোন রিয়াকশানে যে বেসিসিটি দেখাচ্ছে। বেসিসিটি মানে ধর একটা অ্যাসিড একটা এইচ প্লাস ছাড়ছে তাহলে বেসিসিটি 1 হয়, একটা অ্যাসিড দুটো এইচ প্লাস ছাড়ছে তাহলে বেসিসিটি 2 হয়, একটা অ্যাসিড তিনটে এইচ প্লাস ছাড়ছে তাহলে বেসিসিটি 4 হয়। এগুলো হলো বেসিসিটি। ঠিক আছে, তো সেগুলো আমাদের এখানে লিখতে হবে। ধর যদি জিজ্ঞেস করে নর্মালি H2SO4 এর বেসিসিটি কত, নর্মালি আমি বলছি, তাহলে এন ফ্যাক্টর হবে 1 না 2। ঠিক তো, এটা কখন 2 হবে, যখন H2SO4 ভেঙে গিয়ে দুটো এইচ প্লাস এবং একটা সালফেট আয়ন দেবে তখন। কিন্তু এই সেম H2SO4 যদি কোনো রিয়াকশানে একটা এইচ প্লাস এবং একটা বাইসালফেট আয়ন দেয় তাহলে কিন্তু এর এন ফ্যাক্টর, এখানের ক্ষেত্রে এটার এন ফ্যাক্টর কিন্তু 1 হবে। কেন? কারণ কি বেসিসিটি শোন ইন দ্য রিয়াকশন কত, 1। ঠিক আছে, এখানেই কিন্তু মিস্টেক হয়ে যায়, এই ছোট ছোট জিনিসেই কিন্তু মিস্টেক হয়ে যায়, ইজি জিনিস ছোট জিনিস মিস্টেক হয়। এন ফ্যাক্টর ফর বেস, বেসের জন্য এন ফ্যাক্টর কি হবে, বেশি কিছু জানতে হবে না, বেশি কিছু জানতে হবে না, কম জানতে হবে।
অ্যাসিডিটি শোন, অ্যাসিডিটি শোন। তো ধর অ্যাসিডিটি শোন মানে অ্যাসিডিটি কি বেসের কটা OH মাইনাস জলে ছাড়ছে কিংবা ওই রিয়াকশানে ছাড়ছে। তো NaOH এর কেসে তাহলে এন ফ্যাক্টর কত হবে? সো NaOH এর কেসে এন ফ্যাক্টর হবে 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তাহলে এন ফ্যাক্টর কত হবে? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেসে এন ফ্যাক্টর কত হবে? 3। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। সল্টস, সল্টস এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হয়? একটা এক্সাম্পল দিয়ে করে দিই, একদম ইজি হয়ে যাবে। ধর একটা সল্ট আছে তোর অ্যালুমিনিয়াম সালফেট, ফর্মুলা তো জানবি সল্টের। হুম, তুই আইদার শুধু ক্যাটায়ন নিবি অথবা শুধু অ্যানায়ন নিবি, আইদার শুধু ক্যাটায়ন নিবি অথবা শুধু অ্যানায়ন নিবি। তাহলে আমি যদি এখানে ক্যাটায়ন নিই তাহলে কটা ক্যাটায়ন আছে? তুই বলবি স্যার এখানে দুটো ক্যাটায়ন আছে। দুটো কি ক্যাটায়ন আছে? Al3+ হবে। একটা ক্যাটায়নে কত চার্জ? 3। দুটো ক্যাটায়নে কত চার্জ? 6। তাহলে এখানে এন ফ্যাক্টর হলো 6। সালফেটের কেসে সালফেটের চার্জ কত? 2 মাইনাস। কটা সালফেট আছে? 3টে। 3 × 2 6। সেম আসবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল চার্জ একটা কম্পাউন্ডে সেমই আসবে। ঠিক আছে, নাহলে কম্পাউন্ড নিউট্রাল হবে না। ঠিক আছে, সো দিস ইজ দ্য এন ফ্যাক্টর ফর সল্ট। ঠিক আছে, n factor for oxidizing or reducing agents. সো এখানে একটা খুব ফেমাস রিয়েজেন্ট আছে আমাদের KMnO4। KMnO4 কে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে দিই তাহলে এখানে আসে Mn2+। স্যার এগুলো আমি এই এবার যারা 11-এ পড়ে না তাদের এগুলোতে খুব সমস্যা হয়। স্যার কি করে জানবো স্যার এটা হয়? কিন্তু যারা 12-এ পড়িস ভেবে দেখ, তোদের কিন্তু এগুলো থাকে। কোথায় থাকে? ডি ব্লকে KMnO4 থাকে, সিলেবাসে রয়েছে। K2Cr2O7 থাকে। এই যে মেজর অক্সিডাইজিং এজেন্টগুলো, এগুলোর সম্বন্ধে, এগুলো অ্যাসিডিক মিডিয়ামে কি হয়, বেসিক মিডিয়ামে কি হয়, এগুলো সম্বন্ধে অলরেডি তোদের আইডিয়া আছে। সো অনেক সময় 11-এ যারা পড়ে তাদের যখন এগুলো পড়ানো হয় তখন আমি মনে করি একদম মিনিমাম পড়ানো উচিত। কারণ কি বেশি যদি অনেকগুলো কম্পাউন্ড ইউ গেট পারপ্লেক্স না, বাচ্চারা কি করে বুঝবে রে বাবা যে এটা পরে পড়ানো হবে, কি পড়ানো হবে? হাজারটা রিয়াকশন ধরে ধরে দিয়ে দিচ্ছ, তারপরে বলছে এটার এন ফ্যাক্টর এত, ওটার এন ফ্যাক্টর এত। কেউ কেউ ডেফিনেটলি নিয়ে নেবে, আমি এটা নিয়ে কোনো সন্দেহই রাখছি না। একটা শ্রেণীর বাচ্চা আছে সব নিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বাচ্চারা তারা কিন্তু নিতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য এটা যখন পরে পড়ানো হবেই, ধরো রিডক্সও এটা পড়ানো হয়, তখন আরেকবার যখন পড়ানো হচ্ছে তখন কিন্তু এই এন ফ্যাক্টরের কনসেপ্টটা অবশ্যই আরেকবার ডিসকাস করা উচিত। অ্যান্ড ইট ক্যান বি ডিসকাসড আন্ডার দ্য টপিক কল্ড রিডক্স টাইট্রেশন। সব কিছু সাম বেসিক কনসেপ্টসের মধ্যে ঢুকিয়ে একটা শ্রেণীর বাচ্চাকে পুরোপুরি কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয় একদম প্রথমেই। অনেকের সাথেই হয়েছে এটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদম প্রথমেই কেমিস্ট্রিতে সাম বেসিক কনসেপ্টসের মধ্যে টাইট্রেশন টাইট্রেশন এত ঢুকিয়ে দিয়েছে, এত ধরনের কনসেপ্টগুলো চারিদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে প্রথমেই। এন্ড অফ দ্য স্টোরি। আর শুরু করবে কি দিয়ে? এলিমেন্টস কম্পাউন্ড মিক্সচার। আরে এলিমেন্ট কম্পাউন্ড মিক্সচার তো 9-এও পড়ে এসছে বাচ্চা, ক্লাস 11-এ ওটা পড়ানোর মানে আছে? এনিওয়েজ ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, পড়ায় আমি জানি। তো বাচ্চাদের ক্ষতি হয়, হঠাৎ করে তুমি পুরো সব কিছু মার্চ করে দিচ্ছ, একদম ইজি ইজি শুরু করে তারপরে এগুলো পড়িয়ে দিচ্ছ, অনেক কিছু পড়িয়ে দিচ্ছ, তখন প্রবলেম হয়ে যায়। সো ইট ইজ নট ইয়োর ফল্ট। সবসময় এটা তোমাদের ফল্ট থাকে না, বাচ্চাদের ফল্ট থাকে না। অনেকে ভাবে, বাচ্চারা লাস্টে ভাবে আমিই পারলাম না, কিন্তু বাচ্চাদের ফল্ট থাকে না। তোমাকে যখন পড়ানো হচ্ছে তোমার মাথায় কতটুকু ঢুকবে সেটা দেখে পড়ানো উচিত আমার মনে হয়। তো বেশিরভাগ বাচ্চাদের কেসে এই রিয়াকশনগুলো যেহেতু জানা থাকে না এই সময়, তখন ওটা অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়। ঠিক আছে, তো তাদের জন্য আমি বলবো, যদি 11-এর কেউ দেখো তাদের জন্য আমি বলবো এইটা তোমাদের চিন্তা করার কিছু নেই। ডি ব্লকে, ঠিক আছে, ডি ব্লক বলে একটা তোমার চ্যাপ্টার হবে পরের বছর ক্লাস 12-এ, তখন কিন্তু তোমাকে এই রিয়াকশনটা করতেই হবে। অর্থাৎ যখন তুমি পরীক্ষা দিতে যাবে তোমার এই রিয়াকশনটা নোন। তাই জন্য আপাতত তুমি এটা জেনে নিতে পারো, বাট বেশি কিছু জানার দরকার নেই, 2-3টে জানলেই হয়ে যাবে। ধরো এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, H+-এর ক্ষেত্রে এটা হয়, এটা 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। স্যার কি করে বুঝলে? দেখো, এটার তুমি অক্সিডেশন স্টেট বার করতে পারবে? আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি এক্স ধরো, ঠিক আছে, অক্সিজেনের নর্মালি অক্সিডেশন স্টেট 2 হয়, তো -2, সো 4 × -2 মানে -8। আর পটাশিয়ামের হচ্ছে হলো 1,
দিস শুড বি ইজিক্যাল টু 0, কারণ কি টোটাল চার্জ ইন এ কম্পাউন্ড ইজ 0। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু কত পাবে? এক্স এর ভ্যালু পাবে 7, তাহলে এটা হলো +7, ঠিক আছে। আর এই যে +7 এটা +2, তাহলে চেঞ্জ কত হলো? 5 এর চেঞ্জ হলো, ঠিক আছে। তাহলে এখানে এন ফ্যাক্টর হলো 5, এন ফ্যাক্টর কত? 5, ঠিক আছে। হলো। আমি আরেকটা দেখাচ্ছি, তো আমি পরের পাতাতেই দেখাই সিমিলার একটা অক্সিডাইজিং এজেন্টের, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়বে ডি ব্লকে। আমি সেগুলোই দেখাচ্ছি যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। K2Cr2O7 এরাও যখন অ্যাসিডিক মিডিয়ামে দেবে তখন এটা হবে Cr3+। চলো এটারও আমরা বার করি। এটাকে এক্স ধরলাম, তাহলে এক্স কটা আছে? দুটো, এখানে 7টা আছে, মানে -14 হয়ে যাবে, +2 ইজিক্যাল টু 0। বুঝতে পারলে? 7টা অক্সিজেন -2 করে মানে -14, +2 আসছে পটাশিয়ামের থেকে, তাহলে 2x ইজিক্যাল টু -12, ওদিকে চলে যাবে 12, তাহলে x কত হবে দেখো? x হবে 6, তাহলে এটা হবে +6, এটা হবে +3। কতটা চেঞ্জ হলো বলো? কতটা চেঞ্জ হলো? 3টে চেঞ্জ হলো। তাহলে এখানে এন ফ্যাক্টর কত হবে? তাহলে এখানে এন ফ্যাক্টর কত হবে বলো? পারা উচিত তো তোমাদের, নাকি না? পারা উচিত। তাহলে এখানে এন ফ্যাক্টর হবে 3? না, 3 হবে না। তাহলে কত হবে স্যার? আমি যদি বলি 6 হবে? স্যার এটা তো একটু গন্ডগোল হয়ে গেল। বুঝিয়ে দিই। এটাতে আগেরটাতে যখন দেখছো, আগেরটাতে কার এন ফ্যাক্টর বার করছো, সরি কার এক্স বার করছো, এখানে এখানে এক্স বার করছো ম্যাঙ্গানিজের। এখানে কটা ম্যাঙ্গানিজ আছে? একটা ম্যাঙ্গানিজ আছে, এখানে একটা ম্যাঙ্গানিজ আছে, তাই না? এখানে কটা আছে? ক্রোমিয়াম, এখানে দুটো ক্রোমিয়াম আছে। সো একটা ক্রোমিয়ামের জন্য 3 চেঞ্জ, কিন্তু দুটো ক্রোমিয়ামের জন্য তো 2 × 3 6 চেঞ্জ না। সো পার মলিকিউল অফ K2Cr2O7, এখানে কার চেঞ্জ হচ্ছে? ক্রোমিয়ামের চেঞ্জ হচ্ছে। কটা ক্রোমিয়াম আছে? দুটো, তাহলে কত হবে? 2 × 3, এটা হবে এন ফ্যাক্টর, ঠিক আছে। হুম, তাহলে গল্পটা এরকম হচ্ছে দেখো, K2Cr2O7 যখন Cr3+ হচ্ছে, এটা বেসিক্যালি +6, একটা ক্রোমিয়ামের, +6 থেকে যদি +3 হয় তাহলে পজিটিভিটিটা কমে যাচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন অ্যাডিশন হবে। তো এখানে যদি দুটো ক্রোমিয়াম থাকে, আলটিমেটলি যখন ব্যালেন্স রিঅ্যাকশন আসবে এখানে তো দুটোই চলে আসবে, আসবে না? দুটোই। সো দেখো, একটা ক্রোমিয়ামের জন্য যদি 3টে ইলেকট্রন তোমায় অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তবে না 3+ হবে। যত বেশি পজিটিভ থাকবে তার থেকে যদি কম পজিটিভ হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে তুমি একটা ক্রোমিয়ামের জন্য যদি 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে এখানে টোটাল দুটো ক্রোমিয়াম আছে, তাহলে ডেফিনেটলি এখানে 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পেরেছো? 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে গল্পটা। তো তাই জন্য এখানে যতগুলো ইলেকট্রন টোটাল অ্যাকসেপ্ট করতে হয় পার মলিকিউল অফ K2Cr2O7, সেটাই কিন্তু এন ফ্যাক্টর। তাহলে এন ফ্যাক্টর কি লিখতে পারি? নাম্বার অফ ইলেকট্রন পার মলিকিউল অফ অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো? তুমি এটুকুই জানো, এই যেটুকু জানো এর উপর দিয়ে কটা কোশ্চেন করতে পারছো ওটা কিন্তু বেশি ম্যাটার করে, ঠিক আছে, ওটা কিন্তু বেশি ম্যাটার করে। সো এবার আমরা এই যে কনসেপ্টগুলো পড়লাম তার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হলো মোলালিটি, ওটা কমপ্লিট করে নেবো। তারপরে আমরা কি করবো? তারপরে কিন্তু এর উপরে আমাদের প্রবলেম সলভ করতে হবে যে আমরা প্রবলেমগুলো পারছি কিনা। সো আমি অলরেডি রেডি করে রেখেছি তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষা, নিট, জেই, ডব্লিউবি, এর একটা পুরো একটা প্রবলেম শিট করে রেখেছি এইটুকুর উপরে। সো সেই প্রবলেম শিটটা আমরা সলভ করব, তাহলে আমাদের দেখবো আমরা কতটা পারছি, এবং আমি লিখে দেবো তোমাদের কোন সালে এসেছিল এভরিথিং। সো উইল গেট অ্যান আইডিয়া। ইউ নিড নট বি পারপ্লেক্সড, ইউ নিড নট থিঙ্ক যে তুমি সব পারবে। তুমি 100 নাম্বারের মধ্যে 90 পেলেও তো তুমি র্যাঙ্ক করবে, তাই না? তুমি 180তে 160 পেলেও তো তুমি র্যাঙ্ক আনবে। তুমি 180তে ওই লাস্ট 4টে কোশ্চেনের জন্য, সরি লাস্ট 5টা কোশ্চেনের জন্য তুমি জীবন দিয়ে দেবে, আর বাদবাকি 40টা কোশ্চেনের জন্য তুমি কিছু করবে না, তাহলে তো তোমার র্যাঙ্ক আসবে না রে বাবা। র্যাঙ্ক আনতে গেলে তো তোমাকে আগে মেজরিটিটা করতে হবে, দেন উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য মাইনরিটি। তুমি মেজরিটিকে ফেলে দিয়ে মাইনরিটিকে নিয়ে ভাববে শুধু, তাহলে ভাই তুমি সাকসেস পাবে না, ঠিক আছে। দেখো, মোলালিটিটা একটু বলে দিই, কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো
বলে দিলে ভালো হয়, চলো করি। মোলালিটি হচ্ছে হলো মোলস অফ সলিউট বাই মাস অফ অনলি সলভেন্ট, ঠিক আছে, কিসে, কেজিতে। এটা হলো মোলালিটি, ঠিক আছে। অনেক সময় ডেন্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেন্সিটি মানে তোমরা জানো মাস বাই ভলিউম, ঠিক আছে, আমি তবু লিখে দিলাম। ডেন্সিটিও কিন্তু একটা কনসেন্ট্রেশন টার্ম। তো ডেন্সিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক সময়তেই আমাদের ডেন্সিটি লাগবে, বিশেষত মোলালিটির কোশ্চেনে আমাদের ডেন্সিটি খুব বেশি লাগে, ঠিক আছে। মোলালিটির কোশ্চেনে আমাদের ডেন্সিটি কিন্তু খুব বেশি লাগে, ঠিক আছে। বেশ কিছু ছোট ছোট জিনিস এখন আমি বলে দিচ্ছি তোমাদের। যদি একটা মিক্সচার থাকে যেখানে দুটো কম্পাউন্ড আছে, ধরো একটা 1 একটা 2, N1 N2, এগুলো হলো মোলস অফ দোজ কম্পাউন্ড। সেখানে যদি তোমাকে বলে যে মোল ফ্র্যাকশন, এটা কি, মোল ফ্র্যাকশন বার করতে, তাহলে তখন ফর্মুলা কি হবে, N1 বাই টোটাল নাম্বার অফ মোলস, দ্যাট ইজ N1 প্লাস N2। এবং আমাদের মনে রাখতে হবে মোল ফ্র্যাকশন অফ 1, মানে যতগুলো আছে আর কি, এখানে তো দুটো আছে আমি দুটো নিচ্ছি, অলওয়েজ উইল বি ইকুয়াল টু 1, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়, নাহলে কিন্তু কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, বেসিকগুলো মনে রাখো। এটার সঙ্গে ওটা রিলেট করে তুমি দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন টিচাররাও পড়ায় যে মোলালিটির সঙ্গে যদি এটা ডাইরেক্ট দেয় তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবি, হয়ে যাবে। আলটিমেটলি 2 বছর বাদে 1 বছর বাদে তোমার মনে থাকবে অতগুলো ফর্মুলা? শোনো, টিচারও জানে তোমার মনে থাকবে না, ঠিক আছে। তবু তোমাকে করায় কেন, কি এটা খানিকটা তোমাদেরও দোষ আছে, তোমরা বলছো না এই ফর্মুলাটা তো অমুক টিচার করাচ্ছে, ইনি করাচ্ছেন। কারণ কি ওখানে যখন ফার্স্ট টাইম তুমি ওই ফর্মুলাটা করছো, ওই ফর্মুলাটা এখানে বোর্ডে লেখা থাকছে, 4টে অঙ্ক করাচ্ছে, ওই বোর্ডের ফর্মুলাটা দেখে দেখে তুমি করে দিচ্ছ। আরে 2 বছর ভুলে যা, 2 মাস বাদে মনে থাকবে না, 2 মাস বাদে মনে থাকবে না, ঠিক আছে। সবার ওরকম ফটোগ্রাফিক মেমোরি হয় না, খুব কম বাচ্চার হয় ওটা, ঠিক আছে। আর এই ভুলটা কিন্তু করলে হবে না, এই ভুলটা বছরের পর বছর বাচ্চারা করে, আর তাই জন্যই তারা আস্তে আস্তে করে 11-12 গিয়ে হাওয়া হয়ে যায়, ঠিক আছে। দে গেট ডিস্ট্রাক্টেড লাইক দিস, এই স্যার ওই ফর্মুলা করে দিচ্ছে, ডাইরেক্ট হয়ে যাচ্ছে অঙ্ক, এত কিছু করার দরকার নেই, এত মাথা খাটানোর দরকার নেই। তাহলে আর মাথা খাটানোরই দরকার নেই পৃথিবীর লোকে, তোরা আর মাথা খাটাস না। তাই জন্য ওরা ঠিক করে নিয়েছে যে তোরা আর মাথা খাটাতে হবে না, আমরা এআই তৈরি করে দিয়েছি, আর ওদের মাথা খাটানোর দরকার নেই। অ্যান্ড ইউ উইল ফেস দ্য ফ্যাগ এন্ড অফ ইট। তো মাথা খাটাতে হবে, মাথা খাটালে তুমি বেঁচে থাকবে, এটা মনে রাখবে। মাথা যতদিন খাটাতে পারবে ততদিন তুমি বেঁচে থাকবে। তুমি যদি শর্টকাট খোঁজো তুমি বেঁচে থাকবে না, ঠিক আছে। আইদার তোমাকে কর্মঠ হতে হবে, প্রচুর খাটতে হবে, অথবা প্রচুর মাথা খাটাতে হবে। দুটোর মধ্যে একটা তো তোমায় করতেই হবে, তাহলে তুমি বেঁচে থাকবে ডেফিনেটলি। যে মানুষ প্রচুর খাটতে পারে সেও দেখবে ভালো করছে, সে কোনোদিনও তার কোনোদিনও খারাপ হতে পারে না, ইম্পসিবল। আর যে মাথা খাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি তারও ডেফিনেটলি ভালো হবে, তাই না? চলো, এটা বুঝতে পেরেছো তাহলে, মোলালিটি, নর্মালিটি এবং মোলারিটি। তো এই যে 3টে জিনিস শিখলাম, আর সময় না নষ্ট করে আমরা চলে আসবো এদের প্রবলেমসে। চল, তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি এবার, চল। প্রথম কোশ্চেন, প্রথমে আমরা এখানে 4টে নিটের কোশ্চেন নিয়েছি, নিটে এই কোশ্চেনগুলো এসেছিল, ঠিক আছে। তো সো নিটের যে কোশ্চেনগুলো নিয়েছি তার মধ্যে প্রথম কোশ্চেনটা নিট রি এক্সাম 2024 এসেছিল। অ্যামাউন্ট অফ গ্লুকোজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার 250 মিলিলিটার M/20 সলিউশন। দেখ, তোকে প্রথমত নিটে কিন্তু স্পিড বেশি রাখতে হবে, আর তার সাথে কনসেপচুয়ালি কারেক্ট থাকতে হবে। আমরা কি শিখেছি, আমরা শিখেছি মিলিমোলস খুব আরামসে বার করা যায়। তাহলে মিলিমোলস এখান থেকে 250 ইন্টু M/20, তার মানে হলো 25/2, ঠিক আছে, থাক। কি বার করতে হবে, অ্যামাউন্ট অফ গ্লুকোজ। গ্লুকোজ মানে কি, C6H12O6। অনেকের কিন্তু এই মলিকুলার ওয়েটটা মুখস্থ থাকে, না থাকলে করে নিতে হবে। এটা হলো 6×12 প্লাস 12 প্লাস 6×16 96। তো কত হচ্ছে এখানে দেখ, এটা যোগ করলে হবে 84 প্লাস 96, অ্যান্সার উইল বি 180, ঠিক আছে। 180 গ্রাম কেন দরকার, দরকার দেখতে পাবি। মোলস এখান থেকে আগে বার কর। তো মোলস কি হয়, মিলিমোলস থেকে যদি মোলসে যাস 25/2 ডিভাইডেড বাই 1000, মানে এখানে আমি 2000 করে দিলাম, ইন্টু 180 হয়ে যাবে ডাইরেক্ট। আমি এটা মাসটা ডাইরেক্ট, আচ্ছা ছাড়, মাস বার করতে বলেছে, তাহলে মাসে কি হবে, এটা কাটা যায় এনিওয়েজ। 180 দিয়ে তুই এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দে, 25, আচ্ছা কেটে নে এটাকে, 80 হবে, তাহলে 180/80
দিস উইল বি মাস 180/80, ঠিক আছে, কেটে গেল এটা, এটা তাহলে তোর কত দিয়ে যাচ্ছে দেখ, 2 দিয়ে যাচ্ছে 9/4 গ্রাম। তো এটার অ্যান্সার হবে হলো 9/4 মানে 2.25 গ্রাম, ঠিক আছে। তো দেখ তাড়াতাড়ি হওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, সাথে আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি খুব কতটা হেল্প হচ্ছে যদি আমি মিলিমোলসটা জানা থাকে, আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কিছুক্ষণ আগে তোদের বললাম ডেনসিটি একটা খুব ইম্পর্ট্যান্ট প্যারামিটার। তো এখানে যে কোশ্চেনটা নিয়েছি 2019-এর, এটাতে দেখ ডেনসিটিটা আছে। সো ডেনসিটিটাকে আমি এখানে কি করে ইউজ করে মোলালিটি বার করতে দিয়েছে, চল দেখ। ডেনসিটি অফ 2 মোলার বলে দিয়েছে, 2 মোলার। এই 2 মোলার কথাটার মানে কি? এই 2 মোলার কথাটার মানে হচ্ছে হলো 1 লিটারে 2 মোলস NaOH আছে। 1 লিটারে 2 মোলস NaOH আছে, ঠিক আছে। 2 মোলস NaOH মানে 80 গ্রাম NaOH, ঠিক আছে। লাগবে তাই জন্য করে রাখলাম, লাগবে তাই জন্য করে রাখলাম। 1 লিটার বলেছে, 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব জানা আছে তো? 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউবের সঙ্গে যদি ডেনসিটি মাল্টিপ্লাই করে দিস, তাহলে 1.28 ইন্টু 1000, তো সেটা তাহলে কত হবে? 1280 গ্রাম। এত গ্রামের মধ্যে NaOH কতটা? এটা কি? এটা সলিউশনের মাস, লেখ, এটা সলিউশনের মাস। তাহলে আমার যদি মোলালিটি বার করতে হয়, তাহলে আমার লাগবে মোলস অফ সলিউট, যেটা 2 বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, চল, কারণ মিলিমোলস দিচ্ছি না এখানে তাই জন্য। তো মাস অফ সলিউশন জানা আছে, মাস অফ সলভেন্ট তো আমার আরামসে বেরিয়ে যাবে। 1280 মাইনাস 80, তাহলে কত হচ্ছে? 1200, তাহলে 2/1200, তাহলে 1/600। 600 কোথায় মিস্টেক করেছি? এই 1200টাকে আমি কেজিতে নিইনি, ঠিক আছে। তো কেজিতে নিতে গেলে কি করতে হয়? নিচেরটাকে যদি কেজি নিয়ে উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, তাহলে এটা হবে 5/3। তাহলে 5/3 করে না, তাহলে হয়ে গেল, আর তো কিছু নেই। হুম, এটাই হলো তোর এখানকার মোলালিটি 1.67, ঠিক আছে। সো দেখতে পাচ্ছিস খুব বেশি টাইম লাগছে না, তাড়াতাড়ি হচ্ছে যদি কনসেপ্টটা ঠিক থাকে। আমি এখানে বেসিক যে কনসেপ্টটা ইউজ করলাম, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, সেটা হলো মোলারিটি হচ্ছে হলো মোলস পার লিটার। মোলারিটি হচ্ছে হলো মোলস পার লিটার, এটা কিন্তু মাথায় রাখবি, নাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। মোলারিটি হচ্ছে মোলস পার লিটার। আচ্ছা, এই পার্টটা আমি মুছছি কারণ আমার জায়গাটা একটু কম আছে এখানে, সেই জন্য, ঠিক আছে। এই অঙ্কটা এবার আমরা করব এখানে। দেখ 1 গ্রাম অফ NaOH প্লাস 25 মিলিলিটার 0.75 মোলার HCl। যখনই বলেছে 25 মিলিলিটার 0.75, আমি এখান থেকে মিলি মোলস অফ HCl আরামসে বার করে নিতে পারবো। মিলি মোলস অফ HCl, চল। সো 25 ইন্টু 0.75, 0.75 মানে কি? 3/4। আমরা জানি HCl এবং NaOH এর ক্ষেত্রে দুটোই মনোবেসিক মনো অ্যাসিডিক। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যা মিলিমোলস থাকবে এখানেও তাই মিলিমোলস হবে, ঠিক আছে, যেহেতু দুটোরই এন ফ্যাক্টর 1। তাহলে NaOH রিয়াক্টেড কত মিলিমোলস? সেম, এতটাই NaOH রিয়াক্ট করেছে। ইনিশিয়ালি 1 গ্রাম ছিল, কত গ্রাম পড়ে থাকবে জানতে চেয়েছে। সো এতটা রিয়াক্ট করেছে, এত মিলিমোলস রিয়াক্ট করেছে, ঠিক আছে। সো মিলিমোলস যদি এত রিয়াক্ট করে, তাহলে মোলস কত? আমি মোলস বার করি, মোলস কত ডিভাইডেড বাই 1000, এত মোলস। মাস কত? 25 ইন্টু 3/1000 ইন্টু 4 ইন্টু 40 মলিকুলার ওয়েট অফ NaOH, ঠিক আছে। থ্রি বাই ফোর, দ্যাট ইজ 0.75 গ্রাম। কিসে চেয়েছে? মিলিগ্রাম। 750, শেষ। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এইসব অঙ্ক করতে টাইমও লাগবে না, এত টাইম লাগবে না। আমি তো আস্তে আস্তে করছি বলে টাইম লাগছে, থোড়ি এত টাইম লাগবে, তাই না? এদিকটা মুছলাম।
যাতে আমি এই অঙ্কটা করতে পারি। এখানে দেখ কি বলেছে, 25.3 গ্রাম NaOH, 25 Na2CO3, ঠিক আছে, ডিজলভ করে দিয়েছে জলে, বলেছে 250 মিলিলিটার জলে ডিজলভ করেছে, নো প্রবলেমস। বলেছে মোলার কনসেন্ট্রেশন অফ Na প্লাস এবং CO3 2- বার করতে হবে। তোকে কার মোলার কনসেন্ট্রেশন বার করতে হবে? Na প্লাস এবং CO3 2- এদের মোলার কনসেন্ট্রেশন বার করতে হবে। সো আগে তো তোকে জানতে হবে এদের মোলস কত, তারপরে সো আরামসে আগে দেখ, আমি সবার প্রথমে আমি টার্গেট নিচ্ছি মোলস অফ Na2CO3 বার করব। তো 25.3 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, তাহলে কত হচ্ছে ওটা? 2 ইন্টু 23, 2 ইন্টু 23 কত হয়? 46। কার্বন কত? কার্বন হলো 12, কার্বন হচ্ছে 12, তাহলে 12 করলাম, প্লাস অক্সিজেনের 3 ইন্টু 16 মানে 48, তাহলে এটা কত? এটা দেখ 58, এটা কত? 48। আচ্ছা, 50 আর 40 90, 8 আর 8 হচ্ছে 16, তাহলে 106, তাহলে 25.3 ডিভাইডেড বাই 106, এটা হলো মোলস অফ Na2CO3 আমার পেয়ে গেলাম। ঠিক আছে, কাটাকাটি এটা আমি করছি না, এটা অ্যাপ্রক্সিমেটলি 4 মতো আসবে, 4 থেকে একটু বেশি আসবে, কারণ 25 ইন্টু 4 যেটা হচ্ছে সেটা হলো 100, আর এখানে 6 আছে, সো 0.3 ইন্টু 4 মানে 1.2, সো অ্যাপ্রক্সিমেটলি 4 এর কাছাকাছি কিছু একটা আসবে, মানে 0.25 মতো আসবে, আমি করে রাখলাম। এটা যদি 0.25 মোলস হয়, ভাব একটা Na2CO3 থেকে কপিস Na বেরোয়? দুটো, তাহলে 0.25 থেকে এখানে বেরোবে 0.5 কার? Na। আর কার্বনেট কত বেরোবে? 0.25, কারণ কার্বনেট তো একটাই আছে, তাই না? আচ্ছা, এটা কি বেরোলো? মোলস। কত মিলিলিটার আছে? এটা কি বেরিয়েছে? মোলস বেরিয়েছে, মিলিমোল বেরোয়নি কিন্তু, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখানে 500 মিলিমোল, আর এটা হলো 250 মিলিমোল, তাহলে 500 ডিভাইডেড বাই 250, so this will be near about 2 and this will be near about 250 divided by 250 milliliter, millimoles by milliliter কি হয়? millimoles by milliliter কিন্তু মোলারিটি হয়ে যাবে, তাহলে এটা হবে 1। ঠিক, তাহলে কি পেলাম আমরা? এটার মোলারিটি হবে, এটার মোলারিটি হবে 2, আর এটার মোলারিটি হচ্ছে 1। বোঝা গেছে? সো কোশ্চেনগুলো কিন্তু খুব একটা টাফ নয়, তাড়াতাড়িও করা যাবে, এরকম নয় যে অনেক টাইম লাগবে, এবং কনসেপচুয়ালি ক্লিয়ার থাকলে তুই তাড়াতাড়ি কোশ্চেন করতে পারবি। এবার আমরা করব কিছু জেইর কোশ্চেন। নিচের তো 4টে কোশ্চেন করলাম, জেইরও অ্যাটলিস্ট 4টে কোশ্চেন করা উচিত, কি বলিস? তো জেইর আমি প্রথম কোশ্চেনটা নিয়েছি 2013 থেকে, ইট ইজ অ্যাবসলিউটলি, মানে কি বলবো, ইটস এ ফুলটস বল। ঠিক আছে, যদি বলি তো এটা ফুলটস বল দিয়ে দিয়েছে পুরো। কিরকম দেখি এই অঙ্কটা করি আমরা, নাকি করে ফেলবি তোরা? HCl দুটোই HCl মিশিয়ে দিয়েছে, কত মোলার ফাইনাল দেখ, টোটাল যেটা দিয়েছে তার মধ্যে মিলিলিটার গুলোকে যোগ করলে কত আসবে? মিলিলিটার গুলোকে যোগ করলে 1000 মিলিলিটার আসবে, ঠিক আছে, 1000 মিলিলিটার আসবে, কিন্তু মোলারিটি এরকম যোগ করতে পারবি না, যোগ করতে পারবি মোলস। তুই এখান থেকে দেখ মিলি মোলস বার করতে পারবি, 0.5 ইন্টু 750, তাহলে কত হচ্ছে? 375 মিলিমোলস। এখান থেকেও তুই মিলিমোলস বার করতে পারবি, 2 ইন্টু 250 কত হচ্ছে? 500, দুটোকে যোগ কর, কত হচ্ছে মিলিমোলস? তাহলে কত হচ্ছে? 875 মিলিমোলস, মোলস না কিন্তু, মিলিমোলস। এই মিলিমোলস ডিভাইডেড বাই 1000 কত হবে? 0.875। হ্যাঁ হ্যাঁ, এটা যেইতে এসছিল 2013-এ। ঠিক আছে, তো স্পিডের কোশ্চেন এগুলো, কতটা স্পিডে করতে পারবি তার উপর ডিপেন্ড করবে, মানে এখানে টাইম বাঁচাতে হবে, এই ধরনের কোশ্চেন আসলে এই কোশ্চেন তাড়াতাড়ি করে সময় বাঁচাতে হবে, বাঁচিয়ে হতে পারে এই ধরনের কোশ্চেনে ইনভেস্ট করতে হবে। দেখি এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা আগেটা মুছে দিলাম, হ্যাঁ দেখ, এই কোশ্চেনটা দেখতে বড়, যেই 2015-এর, কিন্তু একেবারেই কঠিন কোশ্চেন না, ভালো করে জিনিসটা বোঝ। 3 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল ওয়াজ অ্যাডেড টু 50 মিলিলিটার অফ অ্যাসেটিক অ্যাসিড, ঠিক আছে, তার মানে
এখানে আমি চারকোলটা রেখেছি, এখানে আছে আমার 50 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড। এবার বলেছে ডেফিনেটলি কিছু অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড কি হবে, এই চারকোলটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে আমার ফিল্ট্রেটটা হবে, সেই ফিল্ট্রেটটা যখন আমি স্ট্রেংথ মাপছি তখন এত আসছে। ভলিউমে কোনো চেঞ্জ আসছে না, কারণ কিছু বলেও দেয়নি, তো চেঞ্জ আসলেও সেটা মিনিমালিস্টিক চেঞ্জ হবে। তো এর মধ্যে কিছুটা পার্ট অফ CH3 COOHটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে কে, চারকোল। তাহলে ইনিশিয়ালি কতটা CH3 COOH ছিল এটা আমি আগে বার করি, কেন কি আমাকে ফাইনালি বার করতে হবে কতটা অ্যাবজর্ব হয়েছে। তো ইনিশিয়ালি কতটা ছিল মাইনাস কতটা পড়ে রয়েছে, করলেই তো বেরিয়ে যাবে। ইনিশিয়ালি CH3COH কতটা ছিল, তো আমরা আগে ইনিশিয়ালটা করি। চলো 0.06 আমি ইনিশিয়ালি প্রথমে মিল ইকুইভ্যালেন্ট বার করব। কত? 0.06 ইন্টু 50, তাহলে আমি মিল ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। তো 5 ইন্টু 6 কত হবে? 30, ঠিক আছে, আর একটা শূন্য, তো এটা 0.3 মিল ইকুইভ্যালেন্টস ইনিশিয়ালি। ফাইনালি ফিল্ট্রেটে কতটা থাকছে, ফাইনাল মিল ইকুইভ্যালেন্ট কত? তো ফাইনাল মিল ইকুইভ্যালেন্ট হলো 0.042 ইন্টু 50, ঠিক আছে। তাহলে তুমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, প্রথমে শূন্যটা ঢুকিয়ে নিলে কি হবে? 0.42 ইন্টু 5, তাহলে এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 5 দুগুণি 10, হাতে 1, 21, ঠিক আছে, দুটোর আগে পয়েন্ট, তাহলে কোথাও মিস্টেক হলো। 0.42 তো 2.1ই হচ্ছে, তাহলে এটাতে কোথাও মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটাতে বোধ হয় 50 ইন্টু 300, হ্যাঁ এইটা পয়েন্টটা হবে না, এই জায়গাটা হবে 3 হবে, সরি 3 মাইনাস 2.1 কতটা তাহলে অ্যাডজর্ব হয়েছে? অ্যাডজর্বড হচ্ছে হলো MEQ, 3 মাইনাস 2.1 মানে 0.9 MEQ, মিলি ইকুইভ্যালেন্ট 0.9, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? ইকুইভ্যালেন্ট হবে 0.9 ইন্টু 10⁻³ এটা হবে আমার ইকুইভ্যালেন্ট, 0.9 ইন্টু 10⁻³ ঠিক আছে। না হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট হলো মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ CH3COOH কত? দেখো এটা তো একটা অ্যাসিড যার বেসিসিটি কত? 1, ঠিক আছে। তাহলে এর যা মলিকুলার ওয়েট সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট। এর মলিকুলার ওয়েট কি মুখস্থ আছে নাকি করতে হবে? 12 আর 3 15, 15 আর 12 27, 27 আর 1 28, 28 প্লাস 16 16 32, তাহলে কত হচ্ছে? 60। তাহলে এটা হলো 60 ইজ ইকাল টু 0.9 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে দেখ মাস আরামসে পেয়ে যাবি তুই। 60 ইন্টু 0.9 কত হবে? 54 ইন্টু 10⁻³ গ্রাম, দ্যাট ইজ 0.054 গ্রাম। তোকে যদি মাস বার করতে বলে তো এটা হবে, ঠিক আছে, মাসই দিয়েছিল। তো দিস ইজ এগেন, দেখতে অঙ্ক বড়, পড়তে টাইম লাগবে। এই ধরনের অঙ্কের জন্য আমার টাইম বাঁচিয়ে রাখতে হবে, কারণ অঙ্কটা পড়তে হবে, অঙ্কটা সোজা, অঙ্কটা পড়তে টাইম দিতে হবে, কিন্তু অঙ্কটা সোজা, অর্থাৎ অঙ্কটা আমি পারবো। এবং এইভাবে যদি অ্যাপ্রোচ করো তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু কেউ আটকাতে পারবে না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তোমার ডেফিনেটলি র্যাঙ্ক আসবে এবং তোমার যে স্বপ্নের কলেজ সেখানে তুমি ডেফিনেটলি পৌঁছতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, 30 এটা এসছে 2024 JEE-তে, সো কোয়াইট রিসেন্ট। সো এটা আমরা কি করে করব? 31.4% বাই মাস, এই ধরনের কথা যখন লেখা থাকছে ছোটবেলার পার্সেন্টেজ মনে করিয়ে দেয়। কিরকম? এটার কথাটার মানে কি? এটার কথাটার মানে সলিউশনের মাস যদি 100 গ্রাম হয় তাহলে H2SO4 এর মাস হচ্ছে হলো 31.4 গ্রাম। বোঝা গেছে? তাই তো হবে, মাস বাই মাস বলেছে। এবার আমাকে বার করতে হবে মোলারিটি। মোলারিটি, চলো আমি তো H2SO4 এর মোলস তো আমার কাছে বাঁ হাতের খেলা, 31.4 ডিভাইডেড বাই 98 সবাই করে দেবে। তারপরে সলিউশনের মাসটা কত? মাস দিয়েছে কিন্তু আমার সলিউশনের চাই ভলিউম, তো ভলিউম কি করে বার করব? সলিউশনের ভলিউম কি করে বার করব? আমরা জানি
ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম কি হবে? ভলিউম হবে মাস বাই ডেন্সিটি। তাহলে মাস কত আমার? মাস আমার কাছে রয়েছে 100 গ্রাম, ডিভাইডেড বাই ডেন্সিটি কত? 1.25। এটা কি? লক্ষ্য রেখো, এটা কিন্তু গ্রাম পার মিলিলিটার, এটা কিন্তু লিটার নয়। ঠিক আছে, 1.25, তার মানে 100 বাই 1.25 মানে 5/4, উপরে 4 চলে গেল, 20, সো 80 মিলিলিটার। সো 80 মিলিলিটার মানে কি 80 ইন্টু 10⁻³ সো উপরে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তারপরে তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে, নাহলে তো হবে না। সো 31.4 ডিভাইডেড বাই 98 ইন্টু 80 ইন্টু 1000। ঠিক আছে, কাটলো, এখানে এটা 2 করে দাও, এখানে এটা 25 করে দাও। ঠিক আছে, এটা অলমোস্ট 100, তুমি যদি দেখো 98 ইন্টু 2 তো অলমোস্ট 200 এটা। সো এটা 8 দিয়ে কেটে দাও। ঠিক আছে, এটা থেকে একটু কম আসবে, অ্যাপ্রক্সিমেটলি 4 মোলার আসবে, 4 মোলারের কাছাকাছি আসবে। তোমাকে অ্যাকচুয়াল ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আমার মতো অ্যাপ্রক্সিমেশন করলে কিন্তু সবসময় হবে না। বিশেষত এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু টাইপ ছিল, অর্থাৎ তোমায় কিন্তু এখানে প্রপার ক্যালকুলেশন করতে হবে। তুমি ক্যালকুলেশন করতে চাইছো কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে এখানে, এটা বুঝবে। ঠিক আছে, সো এই কোশ্চেনটাতেও খুব একটা টাইম লাগলো না, ইজি কোশ্চেন, কি বলছো, তাই তো নাকি না? এবার আজকের আমাদের এই লেকচারের লাস্ট কোশ্চেন আমরা নিচ্ছি। এটা কিন্তু আবারও বলছি, ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা একটু টাফ, বাট যারা ধরো 12-এ আছো অথবা ড্রপ দিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, 11-এ যারা আছো আমি একটা জিনিস বলবো, ওটা শিখে নাও, করলে তোমরা এই অঙ্কটা করে দেবে। আর যারা ধরো 12-এ অথবা ড্রপ দিচ্ছ তারা যদি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ে থাকো তাহলে কিন্তু এই কোশ্চেনটা সোজা, চিন্তা নেই, খুব বেশি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি লাগবে না। নিয়ম হচ্ছে হলো, যখন দেখো AgNO3 দিয়ে এটার প্রেসিপিটেশন করছে, এবার কোশ্চেন হচ্ছে এখানে 3টে Cl আছে, তো তোমার মনে হতেই পারে 3টে Cl AgCl তৈরি করবে না। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এই ভেতরের যে পার্টটা থাকে এটা কিন্তু তোমার আয়নিক পার্ট না, এটা তোমার কোভ্যালেন্ট পার্ট বেসিক্যালি। তো এই পার্টটা হলো আয়নিক পার্ট, মানে এটা আলাদা হতে পারে আয়ন হিসেবে। তো এটা যখন ভাঙবে তখন এইভাবে ভাঙে, এটা কিন্তু কোভ্যালেন্টলি বন্ডেড, ক্রোমিয়ামের সাথে এরা দুজনই কোভ্যালেন্টলি বন্ডেড, আর এখানে দুটো Cl মাইনাস বাইরে থাকছে এরকম ভাবে। এবার এখানে যখন তুমি AgNO3 দিচ্ছ তখন দুটো AgCl প্রেসিপিটেট হবে। কেন দুটো AgCl প্রেসিপিটেট হবে? কারণ কি এখানে দুটো Cl আয়নিক ফর্মে আছে, বাকি যে Clটা আছে ওটা কোভ্যালেন্টলি বন্ডেড থাকে, তাই জন্য বেরোয় না। ওটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটার ভেতরে। ঠিক আছে, শুধু বাইরেরটা প্রেসিপিটেট হবে। তাহলে এখানে যদি দুটো Cl মাইনাস প্রেসিপিটেট হতে হয় তাহলে 2 মোল অফ AgNO3 লাগবে এর 1 মোলের জন্য। আমার সোজা কথা, 2 মোল অফ AgNO3 লাগবে এটার 1 মোলের জন্য। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে দেখো এটার অলরেডি মিলিমোলস দিয়ে দিয়েছে, তুমি বার করতে পারবে 0.01 ইন্টু 20, তার মানে 1 ইন্টু 20 করো তাহলে 20 আসবে। তাহলে এটা হচ্ছে হলো 0.2 মিলিমোলস, এটা দিয়ে দিয়েছে। তাহলে এটা যদি 0.2 মিলিমোল হয়, ঠিক না, এইটা দিয়ে দিয়েছে, সরি 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 সরি, এইটা দিয়ে দিয়েছে, এটা হলো 0.2 মিলিমোলস। এবং 0.2 মিলিমোলের জন্য দেখো 1 মোলের জন্য 2 মোল লাগে এটা, তাহলে 0.2 মিলিমোলের জন্য কতটা লাগবে? 0.4 মিলিমোল লাগবে, 0.4 মিলিমোল লাগবে। তাহলে 0.4 মিলিমোল AgNO3 লাগবে। সো দ্যাট উইল বি ইকুয়াল টু সাম মোলারিটি ইন্টু সামথিং ইন মিলিলিটার। দেখো মিলিলিটারটা দেয়নি কিন্তু মোলারিটিটা দিয়ে দিয়েছে, তাহলে 1 মোলার, 1 মোলার, তাই না? মিলিলিটার তাহলে কত হবে? আরামসে বেরিয়ে যাবে কত মিলিলিটার হবে এখানে, যেহেতু এটা 1 মোলার বলেই দিয়েছে, তো মিলিলিটার তো খুবই কম লাগছে। মিলিলিটার এখানে লাগছে, মিলিলিটার এখানে কত লাগছে? 0.4 মিলিলিটার লাগছে। সো মাত্র 0.4 মিলিলিটার অফ AgNO3 যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার 20 মিলিলিটার অফ 0.01 মোলার এটা থেকে ক্লোরিন সব প্রেসিপিটেট হয়ে যাবে, যে কটা প্রেসিপিটেট হওয়ার। ঠিক আছে, সো দিস ইজ ভেরি গুড কোশ্চেন, তাই না? এটা যথেষ্ট ভালো কোশ্চেন নিউমেরিক্যাল ভ্যালুর আন্ডারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবং যে কটা কোশ্চেন করলাম আমরা আজকে, টোটাল
ক্লাস করার পরে 8টা কোশ্চেন করেছি। সো ভলিউমেট্রিক্সে আমরা 8 কোশ্চেনস কভার করেছি। এরপরে ডেফিনেটলি আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস যখন করব স্টোইচিওমেট্রি, তখনও কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনের সঙ্গে অবগত হব। কারণ কি রিঅ্যাকশনস থাকবে, তখনও কিন্তু মোলারিটি, নরমালিটি আমাদের লাগবে। সো আজকের লেকচারটা একটু বড় ছিল। তো তার কারণটা দেখো, অনেকটা জিনিস কভার করতে হয়েছে। তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ।